শুধু জাতীয় পার্টি নয়, বিএনপি ও জামায়াতকেও ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ, বলছেন জিএম কাদের। চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ, টিয়ারশেল, বহু আহত, তীব্র যানজট। জানাবো আদালতে শেখ হাসিনাকে নিয়ে যা বললেন সুলতান মনসুর। এবং সর্বশেষ জানাবো শ্রমিক আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আশুলিয়ায় গুলিতে এক শ্রমিক নিহত, ৪ জন গুলিবিদ্ধ সহ আহত ৩০। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুধু জাতীয় পার্টি নয়, বিএনপি ও জামায়াতকেও ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ, বলছেন জিএম কাদের। বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছিল আওয়ামী লীগ, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, বিএনপি ও জামায়াতকে হামলা করে আর জাতীয় পার্টিকে বিভক্ত করে ধ্বংস করতে চেয়েছে। জিএম কাদের বলেন, আওয়ামী লীগ দানবীয় শক্তি দিয়ে রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে দেয়নি, বিএনপিকে জেল জুলুম করে ঘরছাড়া করেছিল। জামায়াতকে তো রাজনীতির মাঠে দাঁড়াতেই দেয়নি, আর ২০১৪ সাল থেকে জাতীয় পার্টিকে রাজনীতি করতে দেয়নি। নিজ দলের কথা উল্লেখ করে জিএম কাদের বলেন, ২০১৪ সালের পর থেকে আওয়ামী লীগ আমাদের মধ্যে একটি দালাল পার্টি তৈরি করে রেখেছিল। অবৈধভাবে তাদের জাতীয় পার্টির লোগো ও প্রতীক ব্যবহার করতে সহায়তা করেছিল আওয়ামী লীগ। টেলিভিশনে গিয়ে তারা জাতীয় পার্টির পরিচয় আমাদের বিরুদ্ধে কথা বলতো। ২০২৪ সালে বলা হতো, আপনি নির্বাচন না করলে অন্য কেউ জাতীয় পার্টির লাঙল নিয়ে নির্বাচন করবে। আমরা তাতে রাজি হইনি। পরবর্তী সময় বলা হলো, নির্বাচনের প্রস্তুতি নিন, নির্বাচন সুষ্ঠু না হলে আপনারা নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। জিএম কাদের বলেন, আমরা নির্বাচনে না গেলে হয়তো অন্য একটি গ্রুপ জাতীয় পার্টির নামে নির্বাচনে যেত। দেশি বিদেশি রাজনৈতিক বিশ্লেষকরা বললেন, নির্বাচন বন্ধ করা যাবে না, আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচন করে ফেলবে। শেখ হাসিনা আওয়ামী লীগ দিয়েই এ ও বি টিম তৈরি করেছিল। এ প্রসঙ্গে জিএম কাদের বলেন, ২০২৪ সালে অন্যান্য রাজনৈতিক দল যেভাবে স্বৈরাচারের দানবীয় শক্তির কাছে পরাজিত হয়েছিল, আমরাও সেভাবে পরাজিত হয়েছিলাম। রাজনীতি করতে গেলে একটি দল দরকার হয়, আবার সঠিক রাজনীতি না করলে দলও থাকে না। শুধু দল বাঁচাতে কিছু কম্প্রোমাইজ করতে আমরা বাধ্য হয়েছি। এ বিষয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেকে নিয়ে চিন্তা করুন, এমন অবস্থায় আপনি হলে কি করতেন। অনেকে জাতীয় পার্টি সম্পর্কে অপপ্রচার করেছে জানিয়ে জিএম কাদের বলেন, আমরা ২০২৪ সালে নির্বাচনে গিয়েছি, তাই নাকি আওয়ামী লীগ দানবে পরিণত হয়েছে। আমরা নির্বাচনে না গেলে কি নির্বাচন হতো না? আমরা নির্বাচনে না গেলে আওয়ামী লীগ কি ক্ষমতাচ্যুত হতো? এ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় পার্টিকে জোর করে নির্বাচনে নেওয়া হয়েছে, আর নির্বাচন করে সরকার তো কোথাও বাধাগ্রস্ত হয়নি। সরকার বাধাগ্রস্ত হয়েছে জেদ ও অহংকারের কারণে। ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে ভালো নির্বাচন হলেও দেশ ভালো সরকার পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করতে পারে, কিন্তু অসীম ক্ষমতা নিশ্চিতভাবেই মানুষকে দুর্নীতিগ্রস্ত করে। আর সেই ক্ষমতা বাড়াতে সংবিধানকে বারবার পরিবর্তন করা হয়েছে। তাই এই সংবিধানের অধীন সুষ্ঠু নির্বাচনকে যাকে ক্ষমতায় বসাবেন তিনি ক্ষমতার জেরে দানব হতে বাধ্য। জিএম কাদের বলেন, আমাদের সংবিধান এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দিয়েছে। একই ব্যক্তি নির্বাহী বিভাগ, সংসদ ও প্রায় শতভাগ বিচার বিভাগের প্রধান। সাংবিধানিক সব প্রতিষ্ঠান ওই এক ব্যক্তির হাতে। তাই পঞ্চদশ সংশোধনী বাতিল করে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধানের ১/৩ অংশ কখনোই বাতিল করা যাবে না। এটা কোনো যৌক্তিক কথা নয়। সংবিধান সংশোধন করে গণভোট দেওয়ার বিধান থাকলেও আওয়ামী লীগ সরকার তা করেনি। জিএম কাদের আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে আমরা স্থানীয় সরকারের নির্বাচন চাই, তবে আমরা বুঝতে পারবো নির্বাচন বিষয়ে কতটা সংস্কার হলো, নির্বাচন সুষ্ঠু হবে কিনা। যারাই ক্ষমতায় আসুক তারা যেন দানব না হতে পারে। চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবি, শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ, টিয়ারশেল, বহু আহত, তীব্র যানজট। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মিছিল নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে গেলে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কাকরাইল থেকে ইন্টারকন্টিনেন্টাল সড়কের দুই পাশে ব্যারিকেড নিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে আশপাশ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার হন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। রহিম নামে এক বাইকার বলেন, শুধু কাকরাইল মোড় পার হতে ৪০ মিনিট লেগেছে। রফিক নামে এক সিএনজি চালক বলেন, কয়েকটি রাস্তা ঘুরে কাকরাইল থেকে ৭ রাস্তা পর্যন্ত আসতে ১.৫ ঘন্টা লেগেছে। আদালতে শেখ হাসিনাকে নিয়ে যা বললেন সুলতান মনসুর। ২০০৮ সালের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২০ বছর আমাকে কোনো পদ পদবিতে রাখেননি বলে আদালতকে জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগিব নূরের আদালতে রিমান্ড শুনানিতে কথা বলেন তিনি। বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুককে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, তিনি ডাকসুর সাবেক ভিপি, সারা জীবন বেইমানি রাজনীতি করেছেন। শেখ হাসিনা ৪০ বছর বয়সে তাকে ডাকসুর ভিপি করেন।
হাসিনার সঙ্গে তিনি বেইমানি করেন। লাস্ট বেইমানি করেছে 2018 সালে, তাকে ধানের শীষ দেওয়া হয়। নির্বাচিত হওয়ার পর আরেক বেইমানি করেন। আবার আসেন শেখ হাসিনার কাছে। তিনি বলেন গত বছর 28 অক্টোবর বিএনপির বৃহৎ সমাবেশ হয়, সেখানে যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ গুলি চালায়, হাজার হাজার নেতাকর্মী আক্রান্ত হয়, যুবদল নেতা শামীম মারা যায়। এ ঘটনায় এ আসামি প্রত্যক্ষভাবে জড়িত, তার 10 দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি। তবে মনসুর আহমেদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না, আদালত তার বক্তব্য শুনতে চান। মনসুর আহমেদ বলেন মামলার ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে ঢাকা শাহীন কলেজের টিচার, মেজো মেয়ে কানাডার অটোয়াতে থাকে, আর ছোট মেয়ে ব্যারিস্টার। আমার মেজো মেয়ের সন্তান সম্ভাব্য, তাকে দেখতে 10 মে কানাডা যাই, সেখান থেকে নিকটবর্তী দেশ আমেরিকায় আমার ভাইয়ের 2 ছেলে থাকে, সেখানে যাই তাদের দেখতে। তিনি বলেন 1968 সালে আইয়ুব বিরোধী থেকে আন্দোলন শুরু করি, রাজনীতির 55 বছর হতে যাচ্ছে। 1970-এর নির্বাচনে, 71-এর স্বাধীনতা যুদ্ধ করেছি, এর সাথে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি, ডাকসু নির্বাচনে জয়ী হই। এই নিয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক হয়। 1996-তে প্রতিদ্বন্দ্বিতা করে মৌলভীবাজার 2 থেকে নির্বাচিত হই। 2008-এর পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ী দেশ ত্যাগ করেছে। নেতাকর্মীদের রেখে তিনি 20 বছর আমাকে কোনো পদ পদবিতে রাখেননি। ডাকসুর সাবেক নেতা বলেন 2018 সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টে যোগ দিই। ধানের শীষ নিয়ে 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হই। আমাদের সব প্রোগ্রাম কামাল হোসেন ঠিক করে দেন। আমাকে ফোন দিয়ে সংসদে যোগদান করতে বলেন। যে সময় কোটা আন্দোলন, তখন দেশের বাইরে ছিলাম। 2018 সালে কোটা বাতিলে সংসদে ইতিবাচক ভূমিকা রাখি। তিনি বলেন আমি হার্টের রোগী। 2012-তে হার্টে 3টা রিং বসানো হয়, 2 বেলা ওষুধ খেতে হয়, আর আমাকে বিদেশ যাওয়ার সময়, নয় আসার সময় গ্রেপ্তার করা হয়েছে। চাইলে 5 থেকে 6 বছর দেশে না এসেও থাকতে পারতাম। খুব দুর্নীতি অন্যায়ের সঙ্গে জড়িত না। সবাই যেভাবে দেশ নিয়ে ভাবে, আমিও ভাবি। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে গ্রেপ্তার করানো হয়েছে। এর আগে একটা মামলাও নেই আমার বিরুদ্ধে। আদালতের কাছে সুবিচার চাই। 2023 সালে 28 অক্টোবর বিএনপি সমাবেশের যুবদল নেতা শামীম হত্যা মামলায় আদালত তাকে 5 দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। শ্রমিক আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আশুলিয়ায় গুলিতে এক শ্রমিক নিহত, 4 জন গুলিবিদ্ধ সহ আহত 30। শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতন ও পোশাক কারখানা খুলে দেওয়ার দাবিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কাউসার নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া 4 জন গুলিবিদ্ধ সহ অন্তত 30 শ্রমিক আহত হয়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত 5টি গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার সারোয়ার আলম সহ যৌথ বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন। শ্রমিক নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বিজিএমইএ জানিয়েছে নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 5 লাখ টাকা দেওয়া হয়েছে। শ্রম আইন অনুযায়ী তার সব পাওনা অতি দ্রুত পরিশোধ করা হবে। বেলা 12টার দিকে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের জিরাবো এলাকার মন্ডল গ্রুপের কারখানার সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শ্রমিক কাউসার হুসাইন খান আশুলিয়া জিরাবো এলাকার ম্যাঙ্গোটেক্স লিমিটেড কারখানায় কাজ করতেন। দুপুর 2টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মোহাম্মদ ইউসুফ আলী। গত 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবের রক্তক্ষয়ী অধ্যায়ের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শিল্পাঞ্চলে শ্রমিক হতাহতের ঘটনা এটাই প্রথম। প্রাথমিকভাবে আহতদের মধ্যে গুলিবিদ্ধ 2 জনের নাম জানা গেছে। তারা হলেন ন্যাচারাল ডেনিমসের শ্রমিক হাবিব ও ন্যাচারাল ইন্ডিগো কারখানা শ্রমিক নাজমুল হাসান। আহত অন্যদের নাম পরিচয় জানা যায়নি। গুলিবিদ্ধ 2 জন শ্রমিককে পিএমকে হাসপাতাল ও 2 জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকরা জানান সকালে মন্ডল গ্রুপের শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে মালিকপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ত্রিপক্ষীয় মিটিং চলছিল। এ সময় সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন। পরে অন্যান্য কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হতে থাকেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ শুরু করেন। শ্রমিকরা র্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে শ্রমিকরা আরো উত্তেজিত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গুলি চালায়। এ সময় 5 জন শ্রমিক গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এনাম মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক কাউসার হোসেন খানকে মৃত ঘোষণা করেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে অন্তত 30 জন শ্রমিক আহত হয়েছেন। এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন আমাদের হাসপাতালে গুলিবিদ্ধ 3 জনকে আনা হয়। তাদের মধ্যে কাউসার মারা গেছেন, বাকি 2 জনের চিকিৎসা চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।